হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের সবচেয়ে বড় খবর, কেড়ে নেওয়া হোক পুলিশি ব্যবস্থা, শীঘ্রই বাংলায় জারি হবে ৩৫৫ ধারা, তোলপাড় ফেললেন শুভেন্দু। তো ২০২৪-এর লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসা থেকে শুরু করে বাংলার আইন শৃঙ্খলার অবনতি নিয়ে বারবার রাজ্য সরকারকেই কাঠগড়ায় তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার বাংলার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যে ৩৫৫ ধারা জারির দাবিতে আরও একবার সরব হলেন শুভেন্দু, যার জন্য এবার তিনি বাংলার সাংবিধানিক প্রধানের দ্বারস্থ হবেন, যাতে রাজ্যপাল কেন্দ্রের কাছে বাংলায় ৩৫৫ ধারা জারি করার জন্য সুপারিশ করেন। রাজ্যের হাত থেকে পুলিশের দায়িত্ব কেড়ে নেওয়ার দাবিতে এই দিন সরব হয়েছিলেন বিরোধী দলনেতা। এই প্রসঙ্গে সন্ধ্যায় অন ক্যামেরা সাংবাদিকদের বিরোধী দলনেতা শুভেন্দু বলেছেন, রাজ্যপালকে বলবো আগামীকাল ফিরে এসে যেন তিনি সরাসরি কেন্দ্রীয় সরকারকে লেখেন পশ্চিমবঙ্গে ৩৫৫ ধারা জারি করার জন্য। শুভেন্দু এই দিন দাবি করেছেন, আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত রাজ্য সরকারের অর্থনৈতিক এবং প্রশাসনিক ক্ষমতা যেমন আছে তেমনি থাকতে দেওয়া হোক, কিন্তু পুলিশি ব্যবস্থার যে দায়িত্ব রাজ্যের হাতে রয়েছে সেটা যেন কেড়ে নেওয়া হয়। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ সালে ভোটে জিতেছেন, ২০২৬ সালে আবার ভোট আছে, ২০২৬ সাল পর্যন্ত তাকে মুখ্যমন্ত্রী থাকতে দেওয়া হোক। তার অর্থনৈতিক এবং প্রশাসনিক ক্ষমতায় হাত দেওয়ার দরকার নেই, কিন্তু তার কাছ থেকে পুলিশি ব্যবস্থা কেড়ে নেওয়া হোক। একই সাথে এই দিন বিরোধী দলনেতার সংযোজন, এবার সময় এসে গিয়েছে ৩৫৫ ধারার সুপারিশ করে মণিপুরের মতো উপদ্রুত ঘোষণা করে সমস্ত থানাগুলিকে নিয়ে নেওয়া উচিত, পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার পরামর্শদাতা নিয়োগ করে দেওয়া উচিত। এই খবর ছাড়াও জানবো আমরা আজকের আরও বেশ কয়েকটি খবর, আর তার আগে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি এই মুহূর্তে যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, মন্দির ভেঙে গুঁড়িয়ে তৈরি হয়েছিল মসজিদ, মাটি খুঁড়তেই যা বের হলো চোখ কপালে উঠবে আপনার। তো অভিযোগ নতুন নয়, বারবার মন্দির মসজিদ দ্বন্দ্বে নিশানাবিদ্ধ হয়েছে দেশ। বাবরি থেকে জ্ঞানব্যাপী, তাজমহল থেকে আরও কত, তালিকা ছোট নয়। এবার সেই তালিকায় নাম জুড়ল মধ্যপ্রদেশের এই বিশাল মসজিদের। মধ্যপ্রদেশের ভোপালের এই কামাল মৌলা মসজিদ নিয়েও উঠেছিল তেমনই দাবি। জানা গিয়েছে এই মসজিদটি ১১ শতকের পুরনো, স্থানীয় মুসলিমরা তাকে কামাল মৌলার মসজিদ বলেই জানেন। এর আগে ২০০৩ সালে পুরাতত্ত্ব বিভাগে গাইডলাইন বেঁধে দিয়েছিল যে এখানে প্রতি মঙ্গলবার হিন্দুরা এবং প্রতি শুক্রবার মুসলিমরা পুজো আর্চা বা উপাসনা করতে পারবেন। এই পরিস্থিতিকে সমন্বয়ের এক উদাহরণ হিসেবেও দেখা যেতে পারত হয়তো, কিন্তু তা আর হলো কই। জানা গিয়েছে ওই মসজিদটি ১১ শতকের পুরনো, স্থানীয় মুসলিমরা তাকে কামাল মৌলার মসজিদ বলেই জানেন। এদিকে তাকে দেবী সরস্বতীর মন্দির তথা ভোজশালা বলেও দাবি করে থাকেন হিন্দুদের একাংশ। তার জেরেই এখানে ৯৮ দিনের ইএসআই সমীক্ষার নির্দেশ দেয় আদালত, আর সেই সমীক্ষাতেই মিলল দেবদেবীর মূর্তি এবং ধ্বংসাবশেষ। যদিও মূর্তিগুলি এখানে কিভাবে এলো, তার নেপথ্যে কোনো অশান্তির ষড়যন্ত্র রয়েছে কিনা তা নিয়েও সন্দিহান মসজিদ পক্ষ। মধ্যপ্রদেশের এই মসজিদ থেকে হদিশ মিলল ৩৯টি দেবমূর্তির, সবগুলি কম বেশি ভাঙা। মূর্তিগুলির মধ্যে রয়েছে গণেশ, সরস্বতী, কৃষ্ণ, মহাদেব, হনুমান, মহিষাসুর মর্দিনী ইত্যাদি। তার সঙ্গেই ১৭১০টি আরও নানা রকমের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে, যার সবই হিন্দু ধর্মের সঙ্গে সম্পর্কিত। মসজিদে সমীক্ষা চালিয়ে এইসব ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, মোদির সামনে মাথা নত করেন কেন, স্পিকারকে রাহুলের প্রশ্ন, পাল্টা ওমের জবাব, দরকারে ৫ হব। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কয়েক মিনিটের কথোপকথন হলো লোকসভার স্পিকার এবং বিরোধী দলনেতার মধ্যে। স্পিকার ওম বিড়লার কাছে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী জানতে চাইলেন তিনি মোদির সামনে মাথা নোয়ান কেন। স্পিকার সেই প্রশ্নে একটুও অপ্রতিভ না হয়ে সবিস্তারে জানালেন তাঁর আচরণের কারণ। একই সঙ্গে বললেন দরকারে ৫ ছুঁতেও আপত্তি নেই তাঁর। সংসদে বক্তৃতা করেন বিরোধী দলনেতা রাহুল, সেই বক্তৃতায় প্রধানমন্ত্রী মোদীকে নানা কটাক্ষ মানে বিদ্ধ করেন তিনি। স্পিকার বিড়লার কাছেও অনুরোধ করেন লোকসভার মাইক বন্ধ হয়ে যাওয়া নিয়ে। ওই সংক্রান্ত আলোচনার মধ্যেই হঠাৎ স্পিকারের উদ্দেশ্যে রাহুল ওই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। কংগ্রেসের সাংসদ বলেছেন, আমি দেখেছি মোদিজি সামনে এলে আপনি মাথা নত করেন, কেন করেন বলুন তো। একটি সাম্প্রদায়িক উদাহরণ টেনে বিরোধী দলনেতা বলেছেন, সেদিন আমি এবং মোদিজি দুজনেই আপনার সঙ্গে হাত মেলালাম, দেখলাম আমার সঙ্গে হাত মেলানোর সময় আপনি টান টান দাঁড়িয়ে রইলেন, অথচ মোদিজি সামনে আসতেই ঝুঁকে পড়লেন। লোকসভা স্পিকার নির্বাচনের দিনই রাহুল এবং মোদি বিড়লাকে অভিনন্দন জানিয়ে হাত মিলিয়েছেন। সেই ঘটনায় স্পিকারকে স্মরণ করিয়ে দিয়ে প্রশ্নটি করেছেন রাহুল। সঙ্গে সঙ্গেই ইন্ডিয়ার সাংসদেরা হৈ হৈ করে সমর্থন করেন, পাল্টা আপত্তি তোলেন এনডিএর সাংসদেরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন রাহুলের প্রশ্নটি আদতে লোকসভার সভাপতিকে দোষারোপের চেষ্টা।
যদিও স্পিকার রাহুলের প্রশ্নের জবাব দিয়েছেন। রাহুলকে স্পিকার বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী এই সবার নেতা, আমার সংস্কৃতি এবং নীতি আমাকে শিখিয়েছে যারা বয়সে বড় তাদের সামনে মাথা ঝোঁকাতে হয় এবং যারা আমার সমবয়সী তাদের সমকক্ষ হিসেবে দেখতে হয়। একটু থেমে এরপরে স্পিকার বলেছেন, আমার শিক্ষা এবং নীতি এটাও বলে যে বড়দের সামনে শুধু মাথায় নোয়াবো না, প্রয়োজন পড়লে নিচু হয়ে তাদের পাও ছোঁবো। তো দেখুন না আজকের আরও একটি বড় খবর, বেতন ভাতা দিতেই সব শেষ, ঋণে জর্জরিত মমতা সরকার। কি অবস্থা রাজ্যের দেখুন। তো এই রাজ্যে সব কিছুকে ধ্বংস করে দিয়েছে তৃণমূল সরকার। আইন শৃঙ্খলা তো অনেক পরের কথা, আগামী দিনে রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন দেওয়া সম্ভব হবে কিনা সেটাই একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বারবার এই কথা তুলে ধরে রাজ্যকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা, আর আবার সেই একই কথা তুলে ধরলেন তিনি। এই দিন এই ব্যাপারে শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়, আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেছেন, রাজ্যে শিল্প নেই, চাকরি নেই, বেতন ভাতা দিতে দিতেই সব শেষ, তাও প্রচুর ঋণ করতে হচ্ছে। অর্থাৎ রাজ্যের পরিস্থিতি যে খুব একটা ভালো না এবং আগামী দিন যে আরও বড় সংকট আসতে পারে এই রাজ্যের ক্ষেত্রে তার আগাম পূর্বাভাস দিয়ে দিলেন বিরোধী দলনেতা। আর এটা যদি সত্যি হয় তাহলে কিন্তু এই সরকারকে নিয়ে যথেষ্ট চিন্তায় পড়তে হবে রাজ্যবাসীকে দিনের শেষে, তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা। এইদিকে আবার আজকের আরও একটি বড় খবর, 70 লক্ষ ফিরিয়ে দেব, ইডির চাপে মুখ খুললেন ঋতুপর্ণা। রেশন দুর্নীতি মামলায় বিরাট মোড়। তো রেশন বন্টন দুর্নীতি মামলায় নয়া মোড়, এবার 70 লক্ষ টাকা ফেরত দিতে চান এই দুর্নীতিতে সদ্য নাম জড়ানো অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। রেশন বন্টন দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবার পরই এমনটা জানিয়েছেন অভিনেত্রী। দাবি ইডি সূত্রের, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পর সম্প্রতি রেশন দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তর। ভোটের মধ্যেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত টলিউড অভিনেত্রীকে ঋতুপর্ণাকে রেশন মামলায় প্রথম তলব করেছিল ইডি। যদিও সেই তলবে সাড়া দেননি ঋতু, তবে দ্বিতীয়বার তলব করাই ইডির মুখোমুখি হয়েছিলেন ঋতুপর্ণা। এইদিকে সেই সময় দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের সামনে ঋতুপর্ণা বলেছিলেন, আমি সহযোগিতা করেছি, তদন্তকারীরাও খুশি, এই দুর্নীতির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ইডি সূত্রে জানা গিয়েছিল, রেশন দুর্নীতিতে গ্রেপ্তার এক অভিযুক্তের সঙ্গে টলিউড অভিনেত্রীর প্রায় 1 কোটি টাকা নগদ লেনদেনের হদিশ মিলেছে। কোথা থেকে এলো এত টাকা? বিপুল এই অর্থ সম্পর্কে জানতেই তাকে জিজ্ঞাসাবাদ করে ইডি। তদন্ত নেমে ইডি আধিকারিকরা এটাও জানতে পেরেছিলেন ঋতুপর্ণার একটি সংস্থায় এই দুর্নীতির কয়েক লক্ষ টাকা ঢুকেছে। এবার এই সব নিয়ে শোরগোলের মাঝেই 70 লক্ষ টাকা ফেরত দিতে চাইছেন খোদ অভিনেত্রী। তো দেখুন না আজকের অন্তিম আপডেট, মোবাইল থেকে টিভি, ফ্রিজ সস্তা হলো ইলেকট্রনিক্স পণ্য, বাজেটের আগেই বড় ধামাকা। তো বাজেটে সকলের নজর থাকে কোন পণ্যের দাম বাড়লো আর কোন পণ্যের দাম কমলো তার উপরে। তবে বাজেট পর্যন্ত অপেক্ষা করতে হলো না, তার আগেই মিলল দারুণ খবর। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে ইলেকট্রনিক্স পণ্যের উপরে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বা জিএসটি কমানো হলো। এর জেরে মোবাইল ফোন, টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন সহ অন্যান্য ইলেকট্রনিক্স পণ্যের দাম কমবে। এবার থেকে 27 ইঞ্চির টিভি, মোবাইল ফোন, ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটরের উপরে 31% জিএসটি দিতে হবে না। সরকারের তরফে এই জিএসটির হার কমিয়ে 12% নামিয়ে আনা হয়েছে। এর ফলে মোবাইলের দাম কমবে, সাথে সাথে 27 ইঞ্চি বা তার কম আয়তনের টিভির ওপরও জিএসটি কমানো হয়েছে। 31% থেকে কমিয়ে 18% করা হয়েছে জিএসটি। তবে 32 ইঞ্চি বা তার বেশি আয়তনের স্মার্ট টিভির ক্ষেত্রে 31% হারে জিএসটি দিতে হবে। এছাড়া ফ্রিজ, ওয়াশিং মেশিন, মিক্সার, জুসার, এলপিজি স্টোভ সহ একাধিক পণ্যেরও জিএসটি কমিয়ে 18% করা হয়েছে। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।